জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। এদিকে নতুন নেতৃত্ব ছাড়া দেশ নতুনভাবে বিনির্মাণ সম্ভব নয় বলেছেন ভিপি নূর। জানিয়ে দেব ভারতীয় গোয়েন্দা গুজব ছড়িয়ে বিজেপি সদস্য হত্যায় মামলা। অপরদিকে আল জাজিরার তদন্ত প্রতিবেদন, বিলাসবহুল আবাসনে ৬,০০০ কোটি টাকার বেশি ব্যয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের। সবশেষ জানাবো দেশে দেশে সম্পদের খোঁজ, পাচারের অর্থ ফেরাতে চতুর্মুখী তৎপরতা। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। গত ৩ দশকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কোনো বৈঠকের নজির নেই। কিন্তু এবার ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের খবর নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র। সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিকালে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনূস কাল ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোন দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপাক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। গত ৩ দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সব সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে, কথা হয়েছে। জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গেও বৈঠক করবেন ডক্টর ইউনূস। নতুন নেতৃত্ব ছাড়া দেশ নতুনভাবে বিনির্মাণ সম্ভব নয় বলেছেন ভিপি নূর। রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। শনিবার ২১ সেপ্টেম্বর বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এই আলোচনা সভা থেকে আইনজীবী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। আলোচনা সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের বিষয়ে নিয়ম থাকা উচিত। আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা উচিত না। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার যে কথা আমরা বলি তা নিশ্চিত করতে হবে। বিপ্লবের পর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন হয়। বাংলাদেশের যে সংবিধান তা মানুষের মৌলিক অধিকার সুরক্ষা দিতে পারে নাই। তাই নতুন করে সংবিধান পরিবর্তন করলে আমাদের আপত্তি নেই। স্বাধীনতার ৫৩ বছরে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ পেয়েছি। এখন সময় এসেছে দেশকে সংস্কার করা। বিভিন্ন সময় দেশের মানুষ জীবন দিয়েছে, কিন্তু দেশের গুণগত পরিবর্তন হয়নি। এই জাতি তো বারবার জীবন দিবে না। তাই এখন সময়কে কাজে লাগাতে হবে। জেলায় জেলায় নিরপেক্ষ লোককে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে হবে। নূর আরো বলেন, ২০১৮ সালে আমরা কোটা আন্দোলন করেছি। চাইলে আমরা চাকরিতে ঢুকে যেতে পারতাম। আমরা যখন দেখেছি একটা অংশ কোটাকে সংস্কার করে লাভ নেই, রাষ্ট্রের রন্ধে রন্ধে যে এরকম শত সহস্র অনিয়ম, সেগুলো সংস্কার করবে কে বা কারা? জাতির সামনে সেরকমই নেতৃত্ব নাই। সেজন্য আমরা রাজপথ থেকে উঠে এসে রাজনৈতিক দল গঠন করেছি। দল ঘোষণার ১ বছরের মধ্যেই নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করে নিবন্ধন পেয়েছি। আমরা উদ্যোগ নিয়েছিলাম, আজকে সফল হয়েছি। তরুণ সৎ মেধাবীদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। নতুন নেতৃত্ব ছাড়া বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ সম্ভব হবে না। ভারতীয় গোয়েন্দা গুজব ছড়িয়ে বিজিবি সদস্য হত্যায় মামলা। গত ৫ই আগস্ট গাজীপুরের শ্রীপুরে বিজিবি সদস্যদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্য বলে গুজব ছড়িয়ে হামলা করে আন্দোলনকারীরা। এতে আব্দুল আলিম নামে এক বিজিবি সদস্য নিহত ও অন্তত ৬৪ জন আহত হন। পুড়িয়ে দেওয়া হয় তাদের সব যানবাহনও। ওই ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের
জেসিও নায়েব সুবেদার সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে শনিবার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জয়নুল আবেদিন মণ্ডল সাংবাদিকদের এই তথ্য জানান। মামলাটির তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ওসি জয়নাল। মামলায় বলা হয়েছে, গত 5ই আগস্ট সকাল 9টায় বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের নির্দেশনায় গাজীপুর শিল্প এলাকা নিরাপত্তায় 2টি পিকআপ ও 8টি বেসামরিক বাসে করে ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবি হতে বিজিবি সদর দপ্তরে নিয়ে কনভয় আকারে গাজীপুরে মোতায়েনের উদ্দেশ্যে রওনা হয়। সকাল 10:30টার দিকে মাওনা ফ্লাইওভার মাওনা চৌরাস্তা সংলগ্ন এলাকায় পৌঁছলে বড় ধরনের ব্যারিকেডের সম্মুখীন হয় কনভয়টি। রাস্তা সংকীর্ণ এবং হাজারো জনতা অবস্থান করায় কনভয়টি ধীরে চলতে থাকে। এ সময় বিজিবি সদস্য বহনকারী 2টি বেসামরিক বাস ও একটি পিকআপ কনভয় থেকে বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে। তখন স্থানীয়দের মধ্যে বিজিবি সদস্যদের নিয়ে গুজবের সৃষ্টি হয়। বলা হয়, ওই কনভয়ে ভারতের বিএসএফ এবং রয়ের এজেন্ট বিজিবির পোশাকে ছদ্মবেশে ঢাকায় যাচ্ছে। এরপর বাস দুটির গতিরোধ করে তারা বিএসএফ বলে চিৎকার করতে থাকে। তখন বেশ কয়েকজন ক্ষিপ্ত হয়ে বাসে উঠে এবং বিজিবি সদস্যদের বিএসএফ এবং রয়ের এজেন্ট বলে গালাগাল করতে থাকে। বাসে উপস্থিত বিজিবি সদস্যরা তাদের পরিচয় নিশ্চিত করা সহ প্রত্যেকের আইডি কার্ড দেখালেও তা কাজে আসেনি। আন্দোলনকারীরা বাস দুটিকে একটি পেট্রোল পাম্পের কাছে নিয়ে যেতে বাধ্য করে। এরপর বাসের চাকার হাওয়া ছেড়ে দেয়। এমন সময় একটি বাসের সবার অস্ত্র এবং মোবাইল ফোন বিক্ষোভকারীরা নিয়ে নেয় এবং অপর বাসের অস্ত্র ও মোবাইল ফোনও জমা নেওয়া শুরু করে। এক পর্যায়ে মামলায় বলা হয়েছে, ততক্ষণে আন্দোলনকারী কয়েকজনের ইন্ধনে বাসের ভেতরে থাকা বিজিবি সদস্যদের পুড়িয়ে দেওয়ার জন্য পেট্রোল ঢালতে থাকে এবং বাসের তেলের ট্যাঙ্কি ছিদ্র করে দেয়। তখন বাসের ভিতরে প্রবেশ করা অন্যরা যারা আগে উঠেছিল তারা নামতে শুরু করে এবং বাসের গেট জিআই তার দিয়ে বন্ধ করে দেয়। তখন বাসে অবস্থানকারী বিজিবি সদস্যরা নিজের জীবন বাঁচাতে জোরাজোরি করে বস্তা থেকে অস্ত্র নিয়ে বাসের বাইরে নেমে আসে, কিন্তু তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হয় এবং লাঠি সোঁটা দিয়ে পেটাতে থাকে। আল জাজিরার তদন্ত প্রতিবেদন, বিলাসবহুল আবাসনে 6,000 কোটি টাকার বেশি ব্যয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডন, দুবাই এবং নিউ ইয়র্কে বিলাসবহুল রিয়েল এস্টেটের জন্য 6,000 কোটি টাকার বেশি ব্যয় করেছেন, অথচ তিনি তার বাংলাদেশের ট্যাক্স রিটার্নে বৈদেশিক সম্পদের কথা উল্লেখ করেননি। দীর্ঘ তদন্তের মাধ্যমে আল জাজিরার তদন্তকারী ইউনিট আই ইউনিট বিষয়টি নিশ্চিত করেছে। আই ইউনিট যুক্তরাজ্য তদন্ত করেছেন দেশের মুদ্রা আইনের অংশ হিসেবে 12,000 মিলিয়ন ডলার মার্কিন সীমা থাকা সত্ত্বেও কিভাবে চৌধুরী সম্পত্তির এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক আল জাজিরাকে বলেছেন, দেশের সংবিধান স্পষ্টভাবে বলা আছে যে রাজনীতিবিদদের অবশ্যই তাদের বিদেশি সম্পদ ঘোষণা করতে হবে। বাংলাদেশের কর্তৃপক্ষ চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এখন চৌধুরীর যুক্তরাজ্য মিলিয়ন ডলার পাচারের অভিযোগটি তদন্ত করছে। চৌধুরী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিলেন। হাসিনার প্রস্থানের পর বাংলাদেশ কর্তৃপক্ষ তার সরকারের ব্যাপক দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় উঠে আসে চৌধুরীর দুর্নীতির চিত্র। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যখন থেকে চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে 1,000 কোটি টাকা অর্জনের অভিযোগের তদন্ত শুরু করেছে, তখন কেন্দ্রীয় ব্যাংক ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। আই ইউনিটের তদন্তে জানা গেছে যে চৌধুরী 2016 সাল থেকে একাই যুক্তরাজ্যে 360টি বাড়ি কিনেছেন। মানি লন্ডারিং বিরোধী আইনে উচ্চপদস্থ রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের একটি উচ্চ দুর্নীতির ঝুঁকি হিসেবে বিবেচনা করে, কারণ তাদের সম্পদের স্ফীতি হয়তো রাষ্ট্রীয় তহবিল থেকে আত্মসাতের কারণে হয় অথবা সরকারি চুক্তি প্রাপ্তির জন্য তাদের ঘুষ দেওয়ার কারণে হয়। দেশে দেশে সম্পদের খোঁজ, পাচারের অর্থ ফেরাতে চতুর্মুখী তৎপরতা। বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনতে জোরালো উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশের কাছে সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ অস্ট্রেলিয়া, কানাডা
থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, সংযুক্ত আরব আমিরাত সহ আরও যেসব দেশে বাংলাদেশের মন্ত্রী, এমপি, আমলারা অবৈধভাবে অর্থ পাচার করে জমি, ফ্ল্যাট কেনা সহ নামে বেনামে বিভিন্ন কোম্পানি গড়ে তুলেছেন, তাদের তথ্য সংগ্রহ ও পাচারকৃত সম্পদ ফিরিয়ে আনতে সরকারি দপ্তরগুলো মাঠে নেমেছে। কয়েকটি দেশে চিঠিও পাঠিয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। এ লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠন করার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ।